আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ক্লাসের বিষয়টা হবে এসএসসি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। তো চলো চ্যাপ্টারের খুঁটিনাটি সব বিষয়গুলো দেখা যাক। ফার্স্টে একটা অ্যাটমের মেটাফরিক অর্থাৎ রূপক একটা চিত্র দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে সেন্টারে যেটা দেখা যাচ্ছে এইটা আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত, কারণ নিউক্লিয়াসে আমরা জানি কি থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, তো প্রোটন পজিটিভ চার্জযুক্ত আর নিউট্রন চার্জ নিরপেক্ষ। সো নিউক্লিয়াস যেটা মাঝখানে দেখা যাচ্ছে এই অংশটা এটা পজিটিভ, এবং চারিদিকে এগুলা দেখা যাচ্ছে এগুলো আসলে ইলেকট্রন। ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। এটা একটা হাইপোথেটিক্যাল স্ট্রাকচার একটা পরমাণুর। আচ্ছা, এখানে কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস। সো এখানে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, কিন্তু আমরা তো জানি হাইড্রোজেনে শুধুমাত্র একটা ইলেকট্রন রয়েছে, তাই না? ওয়ান, বা হাইড্রোজেনের একটা ইলেকট্রন। সো হাইড্রোজেনে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো 1s1, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে এস অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে। সো এতগুলো অরবিটাল কেন? আসলে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং চারিদিকে অসংখ্য অরবিটাল থাকে। ঠিক আছে, এটা ইনফিনিটি। কিন্তু আমরা দেখি যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে, মানে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে, বাকিগুলোতে কোনো ইলেকট্রন থাকবে না। সো ইলেকট্রন নাই মানে যে কক্ষপথ নাই, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো এই জন্য এটা হাইপোথেটিক্যালি দেখানো হয়েছে। সো আমরা চ্যাপ্টারের ভিতরে যাই। প্রত্যেকটা লাইন আমরা রিডিং পড়ে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। চুল ছেঁড়া বিশ্লেষণ যেটাকে বলে সেটা হবে। সো ক্লাসটি একটু লং হবে, ধৈর্য সহকারে যদি ক্লাসটা করো তাহলে আশা করি এ টু জেড সব এই ক্লাসের বুঝতে পারবা। ওকে, কৌতূহলী মানুষের স্বাভাবিক চিন্তা হলো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি। আমাদের শরীরই বা কি দিয়ে তৈরি? হ্যাঁ, আমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এ নিয়ে বহু চিন্তা ভাবনা করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ, আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। সো সবচেয়ে প্রাচীন যে ধারণাটা ছিল মৌলিক পদার্থ, সেটা হলো মাটি, পানি এবং বায়ু এবং আগুন, এই চারটাকে তারা কনসিডার করতো মৌলিক পদার্থ হিসেবে, অর্থাৎ এগুলোকে ভাঙলে এগুলো ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আচ্ছা, তারপরে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন অ্যাটম। তো ফার্স্ট অফ অল ডেমোক্রিটাস, গ্রিসের দার্শনিক, তিনি বলেছিলেন কি প্রত্যেক পদার্থের একক রয়েছে, ইউনিট রয়েছে, যা অতি ক্ষুদ্র এবং যা আর ভাঙা যায় না। তিনি এর নাম দেন অ্যাটম, অবিভাজ্য। আচ্ছা, কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি, এবং সে সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী অ্যারিস্টটল করেছিলেন। অ্যারিস্টটলের নাম আমরা সবাই জানি, তিনি অনেক ফেমাস একটা বিজ্ঞানী ছিলেন। তিনি কি করেছিলেন, ডেমোক্রিটাসের ওই কথার বিরোধিতা করেছিলেন। আর এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অর্থাৎ ডেমোক্রিটাস বলেছিল পদার্থের ইউনিট রয়েছে অতি ক্ষুদ্র অবিভাজ্য ইউনিট রয়েছে, সেটা তার যে ধারণাটা সেটাকে অ্যারিস্টটল কি করেছে, বিরোধিতা করছে, এর কারণে ওটা গ্রহণযোগ্যতা পায় নাই। প্রায় 2500 বছর পর 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাসের ধারণা প্রসূত পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। এই মতবাদ অনুসারে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই একক ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম, যার অর্থ পরমাণু। পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। আচ্ছা, পরমাণু অবিভাজ্য এর আগে আরেকবার জাস্ট দেখি, সেটা হলো ডেমোক্রিটাস প্রথমে বলেছিলেন
98 বাদ দিই, তাহলে অলমোস্ট 20 পরমাণু যেগুলা পরিবেশে পৃথিবীতে নেই সেগুলা গবেষণা করে মানুষ তৈরি করছে। মানুষ গবেষণা করে, যারা সায়েন্টিস্ট আছেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেটা করে বিভিন্ন পার্টিকেলের সমস্যা হলে নতুন কিছু element তৈরি হয়। এগুলো আসলে আলাদা হচ্ছে। এগুলো কৃত্রিম বলে। কিন্তু মানুষের
হাইড্রোজেন